দেখুন, হঠাৎ করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফা নিয়ে গোটা দেশ জুড়ে জোর চর্চা। কিন্তু হঠাৎ করেই সামনে কোনো নির্বাচন নেই, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খামোখা ইস্তফা দিতে যাবেন কেন? কেন এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হলো? আপনাদের কানেও হয়তো পৌঁছেছে। এবং প্রধানমন্ত্রীর অল্টারনেটিভ কে হতে পারেন তা নিয়েও বিভিন্ন মিডিয়াতে আলোচনা হচ্ছে। ব্যাপারটা হলো কি, আজকে আপনাদের সামনে সেটা খোলসা করে বলবো। সত্যি কি এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেহেতু তিনি 75 বছরে পা দিতে চলেছেন, তাহলে কি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে? আজকে এই আলোচনা আপনাদের সামনে করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। কোথা থেকে এই ধরনের বক্তব্য বা বিতর্কটা সৃষ্টি হলো, সত্য না মিথ্যা আমরা জানি না। আপনাদের আমি বলতে চাইবো, আপনারা জানেন যে কিছুদিন আগে এবং 12 বছর পর প্রধানমন্ত্রী হওয়ার পর এইবার প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুরের সংঘ সদর দপ্তর সেখানে পৌঁছেছিলেন। কেশব বলিরাম হেডগাওয়ারের স্মৃতিসৌধ যেখানে রয়েছে সেটাকে আরএসএস এর সদর দপ্তর বলা হয় নাগপুরে। 12 বছর পর সেখানে তিনি গেলেন। তার সঙ্গে ছিলেন মোহন ভাগবত এবং দীর্ঘ আলোচনা হয়েছে তাদের মধ্যে, মিটিং হয়েছে। আর এর পর থেকেই তুঙ্গে জল্পনা যে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 বছর পর গেলেন। তিনি তো আগেও যেতে পারতেন। কে এই জল্পনাটা তুললেন? শিবসেনার নেতা সঞ্জয় রাউত এই জল্পনাটা উস্কে দিলেন। তিনি বললেন যে তার কাছে খবর আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস এর সদর দপ্তরে গিয়েছিলেন, তাও আবার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের জন্য। তার কারণ তিনি ইস্তফা দিতে চলেছেন, এই খবর নাকি তার কাছে রয়েছে। তার কারণ এমনিতেই তার 75 বছর বয়স হয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর এখন 74 বছর বয়স, আর হয়তো কয়েক মাস পর তিনি 75-এ পা দেবেন। ঠিক যেভাবে মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আডবাণী এরা রাজনীতি থেকে অবসর নিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও তার সময় হয়ে এসেছে বলে অনেকেই মনে করছেন। তবে সঞ্জয় রাউত তিনি বলছেন যে তিনি আসলে পদত্যাগপত্রটা দিতেই কিন্তু আরএসএস এর সদর দপ্তরে গিয়েছিলেন, সেপ্টেম্বরেই তিনি পদত্যাগ করবেন। কি বলেছিলেন তিনি, সেই বক্তব্যটা শোনাবো আপনাদের। প্রথমে শুনুন। नागपुर में थे, उनका सितंबर में रिटायरमेंट है। किस तरीके से देखते हो? सितंबर में रिटायरमेंट का एप्लीकेशन लिखने के लिए शायद वो आरएसएस मुख्यालय गए। मेरी जो जानकारी है, 10-11 साल में कभी मोदी जी गए नहीं। मोदी जी गए हैं वो बताने के गए हैं मोहन राव भागवत जी से कि टाटा बाय बाय, मैं जा रहा हूं। अब देखिए, दो बातें हैं आरएसएस की जो मेरे समझ में आई है। एक तो मोहन राव भागवत यानी सरसंघ चालक और पूरा संघ परिवार देश के नेतृत्व में बदलाव चाहता है। अब मोदी जी का समय खत्म हो गया है और देश में बदलाव चाहता है, और बीजेपी का राष्ट्रीय अध्यक्ष भी अपने मर्जी से चुनना चाहता है। तो इसलिए मोदी जी वहां गए थे। मोदी जी जा रहे हैं। শুনলেন বন্ধুরা বক্তব্য, এবং এটা নিয়ে এখন জোর জল্পনা। শুধুমাত্রই তিনি মুখ খুলেছেন এমনটা নয়, বিভিন্ন রাজ্যের নেতৃত্ব, দেশের নেতৃত্ব, তারা সকলেই মুখ খুলেছেন। যেহেতু 75-এ পড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তাই তার নাকি বানপ্রস্থ রাজনীতি থেকে হতে চলেছে, তাও আবার কোনো নির্বাচনের আগেই, একটা টেনিওর পূর্ণ করার আগেই তার কাছে নাকি খবর আছে। আপনারা কি বলেন? আপনাদের কি মনে হয় যে এই ঘটনা সত্যি হতে পারে? আপনাদের মন্তব্য লিখে জানাবেন। কিন্তু এই ধরনের কোনো সম্ভাবনা নেই, সেটা আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই। তার কারণ অমিত শাহ, আপনাদের মনে রয়েছে কিনা জানি না, এই 2024-এর লোকসভা নির্বাচনের আগেও আরো একবার প্রধানমন্ত্রী, তিনি নরেন্দ্র মোদী আদতে প্রধানমন্ত্রী হবেন কিনা তা নিয়ে ইন্ডি জোটের অনেকেই প্রশ্ন করেছিলেন। মানে বিজেপি জিতলেও তিনি প্রধানমন্ত্রী হবেন না, এরকম অনেক প্রশ্ন করেছিলেন, দেখাবো আপনাদের। এবং সেই সময় অমিত শাহ সাংবাদিকদের সামনে এসে উত্তর দিয়েছিলেন যে এবার ছেড়ে দিন, পরের বছরেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবে বলেছিলেন অমিত শাহ। সেই কারণে অহেতুক এই জল্পনা যারা করছেন, তার কারণ তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছেন। যেভাবে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে, তার থেকেও বড় কথা, ইন্ডিজোটের প্রতিনিধিরা প্রত্যেকটি রাজ্যে যে যেখানে ক্ষমতায় রয়েছে যেভাবে তোষণের রাজনীতিটা করে যাচ্ছেন। এক্সাম্পল স্বরূপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখুন,
ঈদের নামাজের দিন তিনি সেখানে গিয়ে বললেন, আমাদের সরকার তোমাদের পাশে রয়েছে, বিজেপির হিন্দু ধর্ম গন্দা ধর্ম। এইভাবে তীব্র মেরুকরণ করার পর মোদির জনপ্রিয়তা বাড়বে না কমবে? খুব স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়ছে। তার প্রধানমন্ত্রী ছেড়ে দিন, পরের বার নির্বাচনেও বিজেপি হয়তো ক্ষমতায় আসবে, এরকমই যখন একটা অনেক আগে থেকেই ভাবা যাচ্ছে, তখন কিন্তু বাকিরা ভাবছেন, তারা একটা স্বপ্ন দেখছেন যে নরেন্দ্র মোদীকে যদি ক্ষমতাচ্যুত করা হয়। আপনাদের এবার আমি শোনাতে চাইবো, মনে করিয়ে দিতে চাইবো যে এই বক্তব্য এবারে প্রথম নয়। লোকসভা নির্বাচনের প্রচারেও অরবিন্দ কেজরিওয়াল, প্রথম ভারতের মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় জেলে গিয়েছেন, নজির সৃষ্টি করেছেন দুর্নীতির দায়ে, মুখ্যমন্ত্রীত্বের চেয়ারটা ছেড়ে না দিয়ে জেলে গিয়েছিলেন, এরকম প্রথম মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনের সময় তাকে সুপ্রিম কোর্ট ছেড়ে দিয়েছিল প্রচারের জন্য কিছু দিনের জন্য। সেই সময় প্রচারে এসে তিনি 4টি বক্তব্য বলেছিলেন, শোনাবো আপনাদের। তার মধ্যে প্রথম বক্তব্য ছিল যে এবারে বিজেপি এই প্রচার করছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্যই বিজেপি এবারে প্রচার করছে। এটা ছিল তার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য তার ছিল, বিজেপি যদি ভুল করে ক্ষমতাতে চলেও আসে, তাহলে এই যোগী আদিত্যনাথকে 2-3 মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেবেন। কারণ নরেন্দ্র মোদীর পথের কাঁটা হচ্ছে যোগী আদিত্যনাথ। সেই কারণে যোগী আদিত্যনাথকে ক্ষমতায় আসার 2-3 মাসের মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হবে। এটা ছিল তার দ্বিতীয় নম্বর বক্তব্য, যদিও এখন 6 মাস, লোকসভা নির্বাচনের ফল প্রকাশ 6 মাসের ওপর হয়ে গিয়েছে। তৃতীয় বক্তব্য ছিল, বিজেপি ক্ষমতায় আসলেই সংবিধান বদল করে দেবে, SC/ST রিজার্ভেশনটাকে ক্যান্সেল করে দেবে। এটা ছিল তার তৃতীয় বক্তব্য। আর চতুর্থ বক্তব্য ছিল যে এগুলো কিছুই হবে না, তার কারণ ইন্ডি জোট তারা এবারে ক্ষমতায় আসবে। বক্তব্যটা একবার শুনে নিন। এমন একটা রাজনৈতিকবিদ যিনি 4টি ভবিষ্যৎবাণী করে একটাও মেলাতে পারলেন না, 4-এর মধ্যে 0 মিলল। দেখুন আপনারা। वोट देने के लिए, भारी मात्रा में वोट देने के लिए, अपील करने के लिए आया हूं। मैं 4 बातें रखना चाहता हूं। पहले चारों बिंदु बता देता हूं, फिर उसको डिटेल में एक्सप्लेन करूंगा। पहला ये कि ये चुनाव भारतीय जनता पार्टी, मोदी जी अपने लिए वोट नहीं, अमित शाह जी को प्रधानमंत्री बनाने के लिए वोट मांग रहे हैं। दूसरी बात, योगी आदित्यनाथ जी को अगर ये लोग जीत गए तो योगी आदित्यनाथ जी को 2 से 3 महीने के अंदर उत्तर प्रदेश के सीएम पद से हटा दिया जाएगा। नंबर 3, इन लोगों की पूरी तैयारी है, अगर ये लोग जीत गए तो संविधान को बदल के SC/ST और OBC का रिजर्वेशन खत्म कर दिया जाएगा। और नंबर 4, जो आंकड़े अब देश भर से आ रहे हैं वो ये दिखा रहे हैं कि 4 जून को इंडिया गठबंधन की सरकार बनने जा रही है और NDA को और बीजेपी को बहुत कम सीटें मिलने जा रही हैं। শুনলেন বন্ধুরা, কত বড় রাজনৈতিকবিদ ভাবুন। দুটো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, মানে তাদের দল দুটো রাজ্যের, পাঞ্জাব এবং দিল্লির একসময় ক্ষমতায় ছিল। এরকম একটা রাজনৈতিক দল, কতটা ভাঁওতাবাজি একটা দল ভাবুন। ঠিক যেমন আমাদের পশ্চিমবঙ্গেও কিছু কিছু দল রয়েছে, আমি আর নাম বলছি না। তো সেই রকম ভাবে দেখুন, এই 4টি প্রেডিকশন করলেন। ভাবুন, 4টি প্রধানমন্ত্রী নাকি অমিত শাহ হবে। দ্বিতীয়ত হচ্ছে, যোগী আদিত্যনাথকে 3 মাসের মধ্যে সরিয়ে দেবে বিজেপি, তার কারণ নরেন্দ্র মোদীর পথের কাঁটা। এটা বক্তব্য ছিল না, কিন্তু পরে একটা বিশ্লেষণে তিনি বলেছিলেন নরেন্দ্র মোদীর পথের কাঁটা। তাই প্রথম কাজ হচ্ছে ওকে সরিয়ে দেওয়া হবে। তারপরে রিজার্ভেশন খতম করে দেবে, সংবিধান বদলে দেবে, তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। এবং ইন্ডি জোট ক্ষমতায় আসছে, বিজেপি তো আসবেই না। বুঝতে পারছেন? মানে 4টের মধ্যে একটা তো মেলাতে পারেননি, এত বড় রাজনৈতিকবিদ। এদেরকে দিল্লির মানুষ, পাঞ্জাবের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিকবিদদের মাথায় তুলে আছেন। যাই হোক, এরপরে আপনাদের দেখাবো আরো একটা আলোচনা চলছে, যে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তরের জবাব দিতে গিয়েই অমিত শাহ বলেছিলেন, বাইকটা শোনাচ্ছি না, যেখানে অমিত শাহ বলেছিলেন এবারটা ছেড়ে দিন, পরের বারেও 2029-এও যখন বিজেপি ক্ষমতায় আসবে তখনও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। সেটা আমি বলতে পারবো না কি হবে, কিন্তু এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নেই সে বিরোধীরা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা অন্যান্য রাজনৈতিক দল যতই স্বপ্ন দেখুক না কেন। তবে ওই যে বললাম,
আরো একটা আওয়াজ উঠছে, তাহলে যদি কোনোভাবে সরেই যায়, কারণ তারা স্বপ্ন দেখছে তো সরেই যাবে, নরেন্দ্র মোদী আর কয়েক মাসের মধ্যে ইস্তফা দিয়ে দেবেন, ইন্ডিজোটের অনেকেই ভাবছেন, তাহলে তিনি যদি সরেই যান প্রধানমন্ত্রীর পদে বসবে কি? আপনাদের কি মনে হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসেবে তিনি যখন সরে যাবেন তাহলে তার পরবর্তী কে রয়েছে না? ম্যাক্সিমামই জবাব দেবেন যোগী আদিত্যনাথ। যারা নরেন্দ্র মোদীকে সহ্য করতে পারছেন না, যদি যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসেন তাহলে কি হবে তাদের একটু কল্পনা করে দেখবেন। এইটুকুই শুধু আমার বলার। তবে এই প্রশ্নটি ইন্ডিয়া টুডের একজন চ্যানেলের সাংবাদিক যোগী আদিত্যনাথকেও এই প্রশ্নটি করেছিলেন। আপনাদের আমি দেখাতে চাইবো আনন্দবাজার পত্রিকার একটা অংশ, আপনারা দেখতে পাচ্ছেন, মোদির পর তিনিই বিজেপির প্রধানমন্ত্রিত্বের মুখ। আদিত্যনাথ জবাব দিলেন, আমি যোগী পূর্ণ সময়ের রাজনৈতিক নই। এবার এই বক্তব্যটা আপনাদের শোনাবো। ইন্ডিয়া টুডের সেখানে একজন সাংবাদিক সঞ্চালক তাকে জিজ্ঞাসা করেছিলেন, তাহলে কি মোদির পরে আপনি, তার কারণ আপনাকে বিজেপি সব থেকে বেশি ভরসা করে নরেন্দ্র মোদির পর, আপনি কি তাহলে প্রধানমন্ত্রীর মুখ হবেন? তিনি বললেন যে আমাকে বিজেপি দায়িত্ব দিয়েছিল উত্তরপ্রদেশের, তাই আমি দায়িত্ব নিয়েছি, মানুষের সেবা করার জন্য আমি দায়িত্ব নিয়েছি, তিনি যা বললেন। এবং আমি তো ফুল টাইম রাজনৈতিক হিসাবে নিজেকে দেখি না, আমি নিজেকে যোগী ভাবি। তো কাজে আমি প্রধানমন্ত্রিত্বের পদ দিয়ে ওইসব নিয়ে আমার ভাবারই কোনো কারণ নেই। তার কারণ সবকিছুরই একটা টাইম আছে, মানে সবকিছুরই শেষ আছে, এটা বললেন তিনি। অর্থাৎ তিনি কোন বিষয়টি বললেন স্পষ্ট নয়, রাজনীতির শেষ আছে কিনা বোঝাতে চাইলেন। তবে জানি না আগামী দিনে কিন্তু তারই প্রধানমন্ত্রী হওয়ার পথ সব থেকে বেশি উজ্জ্বল, আপনি মানুন আর না মানুন। আর প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী এই জেহাদিদের ওপর যতটা শক্ত বলে আপনারা মনে করেন, যোগী আদিত্যনাথ যদি ক্ষমতায় চলে আসেন তাহলে যারা দেশ বিরোধী, যারা জেহাদি, তাদের কিন্তু কপালে দুঃখ আরো বেশ কয়েক গুণ বেড়ে যাবে। কি বলেছিলেন যোগী আদিত্যনাথ শুনুন। আর যারা দেশ বিরোধী তারা প্রার্থনা করুন অন্তত যে নরেন্দ্র মোদীর পর আর যে কেউ আসুক, এই যোগী বাবা যেন না আসে, এইটা প্রার্থনা করুন আপনারা। इसका मुख्यमंत्री हूं, यहाँ पे उत्तर प्रदेश की जनता के लिए पार्टी ने मुझे यहां लगाया है, और राजनीति मेरे लिए एक फुल टाइम जॉब नहीं है। और ठीक है, इस समय हम यहां काम कर रहे हैं, लेकिन मैं वास्तव में हूं तो एक योगी। तो ये हम लोग जिस समय तक हैं काम कर रहे हैं। कब तक करेंगे इसी का? है, इसका भी एक समय सीमा होगी। आपने मेरे पिछले प्रश्न का उत्तर दे दिया कि ये फुल टाइम जॉब नहीं है मेरी। मैं वही कह रहा हूं, इसलिए मैंने कहा उत्तर प्रदेश का मुख्यमंत्री हूं। তো এই হলো ব্যাপার যে ভারতের প্রধানমন্ত্রী হঠাৎ করে মাঝপথে তিনি অবসর নিয়ে নেবেন বলে যে জোর জল্পনা চলছে, সেই জল্পনাটা আসলে ইন্ডিজোটের প্রতিনিধিরা তাদের ফ্রাস্ট্রেশন থেকে এই জল্পনা শুরু করেছেন। তার কারণ কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প, যদিও আমেরিকাকে পূর্ণ বিশ্বাস করার যেমন কিছু নেই, তবে আমেরিকার সঙ্গে শত্রুতার করারও কিছু নেই, সেটা আপনাদের আগের পরেই বলেছি। কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত এবং আমেরিকার সঙ্গে এই মুহূর্তে স্বর্ণ যুগ চলছে আমাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বেস্ট ফ্রেন্ড বলে থাকেন। তো এহেন প্রধানমন্ত্রী ওয়াইডলি অ্যাকসেপ্টেড, যেখানে আরব কান্ট্রিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যতটা সম্মান দেওয়া হয়, আমার সন্দেহ আছে আর বিদেশের কোথাও এতটা সম্মান দেওয়া হয় কিনা। এহেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এত তাড়াতাড়ি রাজনীতি থেকে অবসর ঘুটিয়ে দেওয়া যাবে বলে যারা স্বপ্ন দেখছেন, তাদের বেশ কিছুটা তো প্রতীক্ষা এখন করতেই হবে, উপায় তো কিছুই নেই। আপনাদের বক্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।